আমার মনে হয় না কোনো ফরেন পলিসি অ্যাজ সাচ বাংলাদেশে ছিল। যে পলিসিটা ছিল সেটা হচ্ছে যে ইটস লাইক এ economic relationship with certain countries and with one particular country যাতে হাসিনার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে পারে এবং বাকিদের সাথে শুধু আনো মাল্টি মিলিয়ন ডলারের ট্রিলিয়ন ডলারের প্রজেক্ট আনো আর আমরা ভেঙে ভাগযোগ করে খাই। দ্যাট ওয়াজ দ্য পলিসি। there was not a proper foreign policy. এখন যদি আমাদের ফরেন পলিসি দিকে আমাদের তাকাই, বিএনপির 31 পয়েন্ট সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন এবং 31 পয়েন্টে আমি সেটা বেশি সময় নিব না। বিএনপি ফরেন পলিসি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় যে পলিসি ছিল যে সবার সাথে ভালো সম্পর্ক, সুসম্পর্ক, কারোর সাথেই আমাদের খারাপ সম্পর্ক থাকবে না, বাট অন দ্য বেসিস অফ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড আমাদের দেশের স্বার্থ রক্ষা করে, আমাদের দেশের জনগণের স্বার্থ রক্ষা করে আমাদের সবার সাথে ভালো সম্পর্ক থাকবে। সেইটার উপরে বেসিস করেই আমাদের 31 দফায় যেটা আছে সেটা আমি শুধু একটু এক মিনিটে পড়ছি। ন্যাশনাল ইন্টারেস্ট, সভারেন্টি অ্যান্ড সিকিউরিটি shall be prioritized in foreign relations. Bilateral and multilateral issues will be resolved based on fairness, justice and adherence to international norms, rules and regulations. No terrorist activity shall be tolerated on the soil of Bangladesh and stern actions shall be taken against terrorism, extremism and militancy. The misuse of anti-terrorism laws as a political tool to suppress dissent and opposition political parties will be stopped, ensuring that genuine terrorists are identified and punished through proper legal processes and meticulous investigation. So basically, BNP is very clear about foreign policy. এখন আমাদের এখন যে সমস্যা, এখন যে পোস্ট হাসিনাতে যে হাসিনা পিরিয়ড যে আমরা আছি, এখানে হুমায়ুন কবির সাহেব খুবই যৌক্তিকভাবে নতুন জেনারেশনের কথা বলেছেন, জেনজির কথা বলেছেন, নিউ জেনারেশন। তারা কি চায় বা আমরা যারা রাজনীতিতে আছি, আমরা যারা দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করতে চাই, আমরা কি চাই? এখন এটা মানতেই হবে the change in the political environment in Bangladesh, present change, it has profound implications on the geopolitical arena because of the geographical situation of Bangladesh. It's obviously আমরা এটা ইতিমধ্যে বক্তব্যে আসছে যে বাংলাদেশ surrounded by India, আমাদের মিয়ানমারের সাথে বর্ডার আছে, we have a strategic positioning of Bay of Bengal that makes Bangladesh a very lucrative place for everybody. এখন ইন্ডিয়া চায়নার মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধের মাঝখানে বাংলাদেশ আছে এবং ইন্ডিয়া যত বেশি এখন পোস্ট হাসিনা, India is more worried about China's expansion on maritime, তাদের যে maritime তাদের যে expansion, এই region তাদের যে expansion, সেটা নিয়ে ভারত খুবই চিন্তিত। ভারতের চিন্তা নিয়ে তো আমাদের মাথা ব্যথা নাই, বাট আমাদের দেখতে হবে যে আমাদের ভালোটা কি। আমরা দেখেছি রিসেন্টলি নেপালের যে প্রাইম মিনিস্টার চায়নার সাথে একটা নতুন চুক্তি করেছে, ইনফ্রাস্ট্রাকচার ডিল করেছে। মালদ্বীপসের প্রাইম মিনিস্টার এই 2000 গত বছরই ইন্ডিয়ান আর্মিকে বলেছে তোমরা ইউ ক্যান গো লিভ মে মাসে গত বছর। সো বেসিক্যালি আমাদের স্ট্যান্ডটা হবে যে আমি যেটা মনে করি যে এই জিও পলিটিক্সের ক্ষেত্রে যে ভারত, চায়না বা আরো যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমাদের সবার সাথে সুসম্পর্ক আমাদের থাকতে হবে। বিকজ একজন আপনার নেইবারের সাথে যদি আপনি ঝগড়া করতে চান, তার সাথে একটা সম্পর্ক লাগে। আপনার পাশের বাড়ির লোকের সাথে যদি ঝগড়া করতে হয়, সেটার জন্য একটা মিনিমাম ওয়ার্কিং রিলেশনশিপ লাগে, না তা না হলে আপনি পারেন না। তো অবশ্যই আমাদের সম্পর্ক থাকতে হবে, কিন্তু হাসিনার ভারতে থাকাটা এবং হাসিনার কিছু লোকজনের এখন ভারতে থাকাটা এবং ভারতে বসে বসে বাংলাদেশের উস্কানিমূলক কথাবার্তা ফেসবুকে বলাটা ভারত আর বাংলাদেশের সম্পর্কটাকে উন্নয়নের দিকে নিবে না।
তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি সবসময় এটা আমি বলি, এখনো বলছি যে দিল্লিকে ডিসাইড করতে হবে বাংলাদেশের ব্যাপারে তাদের ফরেন পলিসি কি হবে। তারা 15 বছর ধরে একজন ব্যক্তি একটি দলের সাথে তাদের পলিসি ছিল। এখন এই যে ডিপ্লোমেসি মানেই পিপল টু পিপল রিলেশনশিপ, কান্ট্রি টু কান্ট্রি রিলেশনশিপ, এইটা ভারতের সাথে আনফরচুনেটলি বাংলাদেশে কখনো ছিল না। সেই ক্ষেত্রে এখন দিল্লিকে ডিসাইড করতে হবে যে তারা কি বর্ডার কিলিং কন্টিনিউ করবে, তারা কি ট্রেড ইমব্যালেন্সকে তারা বাংলাদেশ ভারতের সাথে যে ট্রেড ইমব্যালেন্স আছে এটাকে তারা নজর দিবে, তারা কি তিস্তার সমস্যার সমাধান করবে, তারা কি হাসিনার এই যে একটা এতগুলো খুন করে বা খুনের অর্ডার দিয়ে যে এই মহিলা পালিয়ে গেছে তার লোকজনকে রেখে বাংলাদেশে এই খুনিকে তারা কি আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখবে, সেটা দিল্লি ডিসাইড করতে হবে। কারণ এখন সারা পৃথিবীতে ইটস নট অনলি দিস রিজন, আমার কাছে মনে হয় যে আপনারা ভালো বলতে পারবেন যে সারা পৃথিবীতে ডিপ্লোমেসি হয়ে গেছে ইকোনমি ডিপেন্ডেন্ট অ্যান্ড সিকিউরিটি ডিপেন্ডেন্ট। কার সাথে কার ট্রেড, কার সাথে কার ব্যবসা, কার সাথে কার সিকিউরিটি রিলেটেড ডিলস গুলো হচ্ছে, সেটার উপরেই কিন্তু সারা দেশে ডিপ্লোমেসি, সারা পৃথিবী ডিপ্লোমেসি এখন চলে। এখন যুক্তরাষ্ট্র ওয়েস্ট has always been an important trade partner or partner advocating for democracy and human rights বাংলাদেশে। আমেরিকারও কিন্তু বাংলাদেশ একটা খুবই স্ট্র্যাটেজিক, বাংলাদেশ তাদের স্ট্র্যাটেজিক পার্টনার, কনসিডারিং এই সাউথ এশিয়ান রিজনে ইন্ডিয়া, বে অফ বেঙ্গল, ইন্ডিয়ান ওশান, চায়না, ইন্ডিয়া যদি আপনি চিন্তা করেন। এখন এখানে এসেছে সার্কের কথা, আমি সার্কের কথা একটু বলতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্ক ইনিশিয়েট করেছিলেন, এই সার্কের স্বপ্ন দেখেছিলেন একটা রিজিনাল কানেক্টিভিটির জন্য, এই অঞ্চলটাকে স্ট্রেংথেন করার জন্য। ওই সময় উনি এই ভিশনটা দেখেছিলেন। এখন বাংলাদেশ কোয়াডে যাবে, কোয়াড না বিমস্টেক না ইন্দো প্যাসিফিক না ওয়ান বেল্ট ওয়ান রোড, দ্যাট উইল হ্যাভ টোটালি Bangladesh has to decide, Bangladesh people has to decide. এখন যেটা আমার মনে হয় যে আমাদের এমন একটা স্ট্র্যাটেজিক ফরেন পলিসি হওয়া উচিত যেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য উপকারে আসবে। আমাদের সমস্যা কি যে বাংলাদেশে যখনই সরকার পরিবর্তন হয়েছে আমাদের ফরেন পলিসি পরিবর্তন হয়েছে। প্রত্যেক এক এক সরকারের সময় আমরা হাসিনার সময় দেখলাম যে ওরা একেবারেই ইন্ডিয়া ডিপেন্ডেন্ট। আচ্ছা, এখন কিন্তু অন্যান্য দেশে কি হয় যে আমরা সরকার যেই আসুক নিজের দেশের স্বার্থ রক্ষা করে কিন্তু তারা অন্য দেশের সাথে ফরেন পলিসিটা করে, অন্য দেশের সাথে ট্রেড করে, অন্য দেশের সাথে ডিল করে, অন্য দেশের সাথে কথা বলে। তো সেই জায়গাটায় বাংলাদেশকে আসতে হবে। আমরা মনে করি যে বিএনপি, আমি যেটা বললাম যে বিএনপি যদি আগামী দিনে সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকার গঠন করে, বিএনপি ফরেন পলিসি উইল বি ভেরি ক্লিয়ার। উই উইল হ্যাভ এ ফ্রি মার্কেট ইকোনমি। আমাদের ইকোনমিক রিফর্মটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশের ইনভেস্টমেন্টের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের ট্রেড পার্টনারদের সবার সাথেই আমাদের একটা ফ্রি মার্কেট ইকোনমির রিলেশনশিপ থাকবে, যারা সবাই ইনভেস্ট করতে পারবে। কিন্তু আমাদের এখানে একটি কথা আছে, ইয়াং জেনারেশন যে কথাটা বলে যে এই যে কিছুদিন আগে 32 নম্বরে একটা ঘটনা ঘটেছে, কারণ হাসিনা ওখানে কি একটা বলেছে। এই ঘটনার পরে ভারত একটা স্টেটমেন্ট দিয়েছে, আপনারা দেখেছেন। এই 15 বছর যখন আমাদের দেশে গুম হয়েছে, খুন হয়েছে, বা আমাদের এই বা জুলাই আগস্ট মাসে যখন শিশুদেরকে গুলি করে, টার্গেট করে গুলি করে খুন করা হয়েছে, যেটা ইউনাইটেড নেশনস রিপোর্টে আপনারা গত পরশুদিন এসছে, তাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে যে টার্গেট করে গুলি করা হয়েছে শিশুদেরকে, তখন কিন্তু ইন্ডিয়া কোনো স্টেটমেন্ট দেয় নাই। এখন তারা স্টেটমেন্ট দিচ্ছে, এটাকে আমরা তাদের বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তাদের নাক গলানো আমরা মনে করি। চায়না
on the other hand is being little more diplomatic. তারা তাদের একটা লোকাল মিডিয়াতে তারা বলেছে যে তারা সোশ্যাল স্টেবিলিটি আরো তাড়াতাড়ি ফিরে আসুক বাংলাদেশে, সেটা তারা চায় এবং তারা সব 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 দেশের সব পলিটিক্যাল পার্টির সাথে তারা তারা যোগাযোগ করছে, উইচ ইজ চায়নাজ নর্মালি করে থাকে। আমি এতটুকুই বলতে চাই যে যে কোনো দেশের ফরেন পলিসি বা জিও পলিটিক্স বলেন বা এদেশের বাংলাদেশ এটা মানে এটা সুরক্ষিত করতে হলে বাংলাদেশের আগে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আপনার পায়ের নিচে যদি মাটি না থাকে, যেহেতু হাসিনার পায়ের নিচে মাটি ছিল না, সে তার অন্য দেশের উপর ডিপেন্ড করতে হয়েছে ক্ষমতা টিকে থাকার জন্য। রোহিঙ্গা সমস্যার সমাধান তারা করতে পারে নাই, কারণ তারা একটা দ্বিপাক্ষিক এগ্রিমেন্ট করেছিল বাংলাদেশ আর মিয়ানমার, যেটা মিয়ানমার পাত্তাও দেয় নাই। এটা আমরা পুরাটাই চায়নার উপর তারা ছেড়ে দিয়েছে, আর চায়না টুক ওভার দ্য হোল থিং, আর কিছুই সমাধান হয় নাই। কিন্তু আমরা দেখেছি যে বিএনপির সময় বারবার রোহিঙ্গা সমস্যার সমাধান কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় হয়েছে এবং খালেদা জিয়ার সময় সাকসেসফুলি হয়েছে, কারণ আমরা শুধু জাতিসংঘ না, উই হ্যাড এ ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট আমাদের সময়। জাতিসংঘ এগ্রিমেন্টের একটা বিরাট স্টেক হোল্ডার ছিল এবং আমরা মুসলিম দেশগুলোকেও এই রোহিঙ্গা সমস্যার সমাধানে ওদের সহযোগিতা আমরা আনতে পেরেছিলাম এবং চায়না, ইন্ডিয়া সবাইকে আমরা যথেষ্ট পরিমাণে প্রেশার দিতে পেরেছিলাম, যেটা হাসিনা সরকারের দেওয়া সম্ভব হয় না, কারণ তাদের জনগণের কোনো সমর্থন ছিল না। তো সুতরাং আমাদের জিও পলিটিক্স বলেন, আসিয়ান কান্ট্রিজ বলেন বা গ্লোবাল রাজনীতিতে বাংলাদেশের অবস্থান বলেন, বাংলাদেশকে একটি মানে সত্যিকার অর্থে একটি উন্নয়নশীল দেশে পরিণত করতে হলে ওই হাসিনার মতো ফিকটিশিয়াস ডেটা দিয়ে, একটি মানে নকল ডেটা দিয়ে যে আমরা যে এলডিসিতে যাব, এটাও এখন বাংলাদেশ কিন্তু আরেকটা বিপদের মুখোমুখি হবে এখন, কারণ ওর পুরা সংখ্যাগুলোই ছিল একটা বায়বীয় সংখ্যা। আপনার জিডিপি গ্রোথ বলেন, আপনার সবকিছুই কিন্তু ছিল একটা, এবং তাদেরকে ফোর্স করা হতো, যারা আপনার এই যে সরকারি যে সংস্থাটা ছিল তাদেরকে ফোর্স করা হতো এজেন্সি থেকে যে এই ডেটাগুলো প্রডিউস করতে, যাতে সে দেখাইতে পারে সে অনেক উন্নয়ন এই উন্নয়ন করে সে 15 বছরেও যে তার যে নোবেল পাওয়ার আশা সে পূরণ করতে পারে না। হ্যাঁ, তো এখন সেই বাস্তবতায় আমরা কিন্তু এই পোস্ট হাসিনা আমাদের সুযোগ হয়েছে নতুন বাংলাদেশের নতুন প্রজন্মর আশা আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন করতে হয়, তাদের স্বপ্নকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে দেশপ্রেমের জায়গা থেকে, প্যাট্রিয়টিজমের জায়গা থেকে, জনগণের স্বার্থের জায়গা থেকে আমাদের প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক হওয়া উচিত এবং ফরেন পলিসি ওইভাবেই হওয়া উচিত।